আমরা 90 দশকের ছেলে মেয়ে। বর্তমানে আমাদের প্রত্যেকেরই বয়স 30 থেকে 35 বছরের মধ্যে। এই বয়সে রকে বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটানোর মানসিকতা প্রায় কোনো ছেলেরই থাকে না। প্রত্যেকেই ব্যস্ত নিজ নিজ কাজে। তবে কর্মক্ষেত্রের এই বিপুল পরিমাণে চাপের মধ্যেও একটা ছুটির দিন পেয়ে আরও একবার ফিরে যেতে ইচ্ছা হয়েছিল সেই 25 বছরের বন্ধুদের সাথে কাটানো আড্ডামুখর দিনগুলোতে। না, আজকের এই গল্পে না আছে কারুর প্রেমিকা বা অর্ধাঙ্গিনী, না আছে কাজের চিন্তা। আজ শুধুই বন্ধুদের সাথে কাটানো একটা দিনের অভিজ্ঞতা। গুড মর্নিং। আজ 26শে জানুয়ারি 2025 প্রজাতন্ত্র দিবস। যেহেতু একটা হলিডের দিন জিএইচ, তো এই দিনই আমরা হঠাৎ করেই প্রোগ্রাম করলাম যে আমরা বিহারীনাথ যাব। প্রোগ্রাম হয়েছে কালকে রাত্রিবেলা, আর রাত্রিবেলা প্রোগ্রাম হওয়াতে সব সেট ফেট করে বেড়াতে এখন বাজে প্রায় 9টা। রয়েছে হচ্ছে এখানে অরিজিৎ, এই পিছনে সুদেব, আর এদিকে হচ্ছে সৈকত, আর আমি 4 জন মিলে আমরা যাব হচ্ছে বিহারীনাথে। রাত্রিবেলার প্রোগ্রাম হঠাৎ করেই সেট হয়েছে, এখন শুরু করব যাত্রাটা। তো যাই হোক, যাব বিহারীনাথে গিয়ে কি কি দেখবো, কি কি এক্সপিরিয়েন্স করবো, তার পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। বিহারীনাথ বাঁকুড়া জেলার সর্বোচ্চ পাহাড়। এই বিহারীনাথের উচ্চতা প্রায় 451 মিটার। বিহারীনাথ পাহাড় অবস্থিত বাঁকুড়া শহর থেকে প্রায় 60 কিলোমিটার এবং শালতোরা গ্রাম থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। তবে আপনারা যদি ট্রেনে করে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের আসতে হবে রানীগঞ্জ স্টেশনে। রানীগঞ্জ থেকে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন, তবে ভাড়া বেশ কিছুটা বেশি হতে পারে বলে আমার মনে হয়। ঘড়ির কাটার সময় বলছে 10টা 6, আর আমি আর সুদেব এখন মেজিয়াতে হালকা একটু টিফিন করছি। মেনলি অরিজিৎ আর সৈকত আগেই টিফিন করে নিয়েছিল। আমার রেডিওতে একটুখানি লেট হয়েছিল, তখন অরিজিৎ আর সৈকত টিফিন করে নিয়েছিল, আর আমার আর সুদেবের টিফিন হয়নি। তো আমি আর সুদেব টিফিন করে নিচ্ছি, কেননা এরপরে আর টিফিন করার সময় হবে না। এরপরে একদম ডাইরেক্ট বিহারীনাথে গিয়ে আমরা কথা বলবো। মেজিয়া থেকে পুরি সবজি সহ প্রাতরাশ সেরে আবার যখন গন্তব্যের দিকে এগালাম, তখন চোখে পড়ল এমটিপিএস এর চিমনি। এমটিপিএস পেরিয়েই রয়েছে বিশাল শালগাছের জঙ্গল। মাঝখান দিয়ে সেই জঙ্গলের বুক চিরে চলে গেছে কালো পিচের রাস্তা। এর আগে এই পথ বহুবার বের করেছি নিজের শখের নীল রঙের বাইকটা নিয়ে, তবে এইবার নিজের 4 চাকায়। অনুভূতিটা একটু অন্যরকমই ছিল। মেনলি আজকে বলা যায় যে আজকে হচ্ছে আমাদের প্রথম গাড়ি নিয়ে একটা লং ড্রাইভ। লং বলতে খুব লং না, মোটামুটি। তবে এর আগেও কিন্তু আমি একটা ড্রাইভ করেছিলাম শুশুনিয়াতে ফ্যামিলির সঙ্গে, তবে তার ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা আমার মন পছন্দ হয়নি বলে আমি ভিডিওটাকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। মনে হয়েছিল যে কোথাও যেন ভিডিওটা কিছুটা খামতি রয়েছে। তবে আজকে যেহেতু বন্ধুদের সঙ্গে এসেছি, আজকে একটু অন্য লেভেলের ভিডিও করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সেই কারণে আমি বলছি, আপনাদের সঙ্গে শেয়ার করা প্রথম লং ড্রাইভের ভিডিও কিন্তু আজকে। আর এখন গাড়ি চালাচ্ছে হচ্ছে সৈকত, মানে আমি আর সৈকত দুজনেই অল্টারনেট করেই গাড়িটা চালাচ্ছি। ঘড়ির কাটায় সময় হচ্ছে 11টা 16, আর এই মুহূর্তে আমরা ঢুকছি হচ্ছে বিহারীনাথে। অ্যাকচুয়ালি রাস্তায় ধীরে ধীরেই এসছি, দাঁড়াতে গল্প করতে করতে এসছি, সেই কারণে একটু লেট হয়েছে। সামনেই দেখা যাচ্ছে বিহারীনাথ পাহাড়, আর ঢুকে তারপরে দেখবো পাহাড়ে ওঠা যায় না কিভাবে কি করা যায়। দুর্গাপুর থেকে প্রায় 60 কিলোমিটার অতিক্রম করে 11টা 47 মিনিটে আমরা এসে পৌঁছালাম বিহারীনাথ পাহাড়ের পাদদেশে। এইখানে মোটামুটি দেখলাম, এসে গাড়ি রাখলাম, কিন্তু গাড়ির জন্য কিন্তু কোনো পার্কিং চার্জ করা হলো না। পরবর্তীতে কী হবে জানি না, বেরোনোর সময় যদি কোনো রকম চার্জ চাই আমি জানি না, বাট এখনও অবধি কিন্তু কোনো পার্কিং চার্জ নেওয়া হয়নি। এখানে হোটেলও রয়েছে, অন্যান্য অনেকে আছেন যারা আসছে এখানে ট্যুরিস্টের সঙ্গে এসে এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছে। বাট যারা বন্ধুরা মিলে আসবেন, যেখানে কোনো রকম রান্নাবান্নার ব্যবস্থা নাই, তাদের জন্যও কিন্তু এখানে হোটেল রয়েছে। হোটেলে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো অসুবিধা হবে না।
খুব জমজমাট নয় এই মুহূর্তে, যেটুকু দেখে বুঝতে পারছি, বাট মোটামুটি ভালো। দেখা যাক, উপরে যাই, যেতে থাকি, উপরে পাহাড়টা কীরকম কী কন্ডিশন সব পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। না, পরবর্তীতে গাড়ি পার্কিং চার্জ লাগেনি ঠিকই, তবে এখানে সেরকম হোটেলও পাইনি যেখান থেকে আমরা একটু চিকেন বা মাটন দিয়ে নিজেদের রসনা তৃপ্তি করতে পারবো। পথে যেতে যেতে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এইখানে যে হোটেলটা আমরা দেখেছি মেনলি এখানে চা ফা এই সমস্তই আছে, এই হোটেলে কিন্তু আপনারা নিরামিষ খাবার পাবেন। তবে তার জন্য কিন্তু আপনাদেরকে আগে থেকেই অর্ডার দিতে হবে, কেননা সামনেই রয়েছে মন্দির, আর সেই মন্দিরের জন্যই কিন্তু এইখানে নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। মানে আপনাদের যদি কারোর মনে হয় যে আপনারা মন্দিরে পুজো দেবেন, দিয়ে খাওয়া দাওয়া করবেন, তাহলে কিন্তু এখানে অর্ডার দিতে পারেন। অর্ডার দিয়ে আপনারা পুজো দিলেন, পাহাড় ঘুরলেন, ঘুরে এখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে পারবেন। আমরা যেহেতু কোনো রকম পুজো দেবো না, আমরা আমিষ খাবারই খুঁজছিলাম, তো এনারাই বললেন যে নিচের দিকে নাকি আমিষ খাবার পাওয়া যাবে। তো যাই হোক, ওখানে যখন যাব তখন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো। বাট এইখানে কিন্তু নিরামিষ খাবার আপনারা আরামসে পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো রকম কোনো আমিষের গল্প নাই। প্রসঙ্গত বলে রাখি, এখানে কিন্তু পে অ্যান্ড ইউজ টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে, তাই প্রকৃতির ডাকে সাড়া দিতে পুরুষ বা মহিলা কারো কোনো অসুবিধা হবে না। তবে মদ্যপান এবং উচ্চস্বরে গান এখানে কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এইখান থেকে শুরু হচ্ছে বিহারীনাথ ট্রেকিং রুট, আর প্রথম রাস্তাটা হচ্ছে ঠিক এই রকম রাস্তা, হয়তো পুরোটাই পাথুরে। আমি এর আগে কোনোদিন এসেছি কিনা জানি না, অরিজিৎ আমাকে বলছে যে আমরা নাকি এসছি এর আগে, বাট আমার মনে পড়ছে না। যাই হোক, এর আগে এসছি কিনা জানি না, কিন্তু এখন এসছি। আর এখন এই রুটটা পুরোটাই ট্রেকিং করার ইচ্ছা আছে। এটা কিন্তু শুশুনিয়া থেকে একটু উঁচু, হাইটটা আমার এক্স্যাক্ট মনে নাই, বাট এটা কিন্তু ওঠার মনে হচ্ছে অনেকটা সুবিধা রয়েছে। এবারে উঠতে থাকলেই বোঝা যাবে যে কতটা সুবিধা বা কতটা অসুবিধা। কতটা সুবিধা বা কতটা অসুবিধা সেটা না হয় ক্রমশ আপনাদের 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনে প্রকাশ পাক। তবে এটুকু বলতে পারি, আজকের এই বিহারীনাথ পাহাড়ের ট্রেকিং দেখে 30 যারাই আছেন তাদের নিজেদের সেই 20 থেকে 25 বছরের জীবনটার কথা একবার হলেও মনে পড়বে। ওঠার পর্ব চলছে, তবে একটা ঘটনা, এখানে কিন্তু উঠতে শুশুনিয়া যেরকম কষ্ট হয় সেই রকম কিন্তু কোনো কষ্ট নাই। অতটা কষ্ট এখানে আপাতত হয়নি। কাকিমারা বলছে আর একটু ওঠো, তাহলে কষ্ট হবে। কাকিমাদের বয়স আর আমাদের বয়স তো অনেক আলাদা। যাই হোক, এবারে আজকের আমাদের যে প্ল্যানিংটা না, এটা মেনলি কিন্তু কোনো ব্লগিংয়ের প্ল্যানিংয়ে না। এটা হচ্ছে আমরা এসছি জাস্ট ঘুরবো, আনন্দ ফুর্তি করবো, বাড়ি চলে যাব। তার মধ্যে যেটুকুনি ব্লগিং হয় সেইটুকুনি, একদম ক্যাজুয়াল একটা ব্লগ, যেখানে বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাফেরা, একটু মস্তি, কেননা এখন কাজের সূত্রে কারুর সেই মজার আমেজটা নাই, যেটা আজকে একটুখানি হলেও আমরা পাচ্ছি। আর এই উপরে দুজন যাচ্ছে, অরিজিৎ আর সৈকত, এই দুজনের একটু অতিরিক্ত মজা হয়েছে। যাই হোক, সেই মজার কারণটা আর বললাম না, সেটা কম বেশি আমার চ্যানেলের দর্শক বন্ধু বুঝতে পারবে। সব বন্ধুরা এসছে, তার মধ্যে এনাদের দুজনের কেন অতিরিক্ত মজা সেটা কম বেশি বোঝা যাবে। কিছুটা পথ ওঠার পরেই সবাই কম বেশি হাঁপিয়ে উঠেছিল, তাই একটু দাঁড়াতেই চোখে পড়ল এই কৃত্রিম দোলনা। ব্যাস, শুরু হয়ে গেল বাঁদরদের বাঁদরামি। এইখানের পাহাড়টা দেখুন, মানে খাড়াইটা দেখুন, একদম টোটালি খাড়া। আর এখানে অরিজিৎ তখন দিয়ে বলছে নিচে চ, আর পারছি না। অরিজিৎ আর সুদেব তখন দিয়ে নিচে চ, আর পাচ্ছি না। এই বয়সে উঠবি না তো কোন বয়সে উঠবি? হ্যাঁ, কিন্তু অরিন্দম বলছে যে ওখানে আমার কোথাও গার্লফ্রেন্ডের নাম এই শালা। সত্যি পাহাড়ে উঠতে উঠতে কোনো এক পাথরে দেখা মিলেছিল আমার প্রাক্তনীর নাম। তবে আজ বিয়ের 5 বছর পর সেসব মনে করা অপ্রাসঙ্গিক, কারণ বিবাহের পর ছাড়তে জানতেই হয় প্রাক্তন প্রেমিকার হাত। মেনলি এখানে আমরা যে 3-4 জন এসছি, তাদের মধ্যে দুজনের ফুল বিয়ে হয়ে গেছে, আর সৈকতের হাফ বিয়ে হয়েছে, আর খালি অরিজিৎ ও এখনো কুমারা রয়েছে। এই ছেলেটাকে যদি কারোর পছন্দ হয়, দেখি মুখটা একটু দেখা, এই ছেলেটাকে যদি কারোর পছন্দ হয় একটু বলবেন। ছেলেটা কিন্তু এখনো সিঙ্গেল রয়েছে। এইবারে ব্যাপার হচ্ছে, যেহেতু সংসার থেকে একটুখানি বেরিয়ে আবার অনেকদিন পরে আমরা একসঙ্গে বেরিয়েছি,
তাই কিছু ইয়ার্কি, কিছু এরকম মানে বিয়ের আগের যে লাইফটা লিড করতাম সেই রকম কিছু ইয়ার্কি ঠাট্টা ফাজলামো সবই চলছে। বিয়ের পরে এরকম মানে একদিন বন্ধুদের সঙ্গে এই লাইফটা কিন্তু বেশ ভালো লাগছে, বেশ এনজয় করছি। সুদেবের অবস্থা খুবই খারাপ, ও বলছে আর যাবে না, কিন্তু ওকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাক, অবস্থা আমাদের কম বেশি সবারই খারাপ হয়েছে, কিন্তু সুদেব আর অরিজিতের অবস্থা বেশি খারাপ। এখন ওকে টেনে হিচড়েই নিয়ে যাওয়া হবে, পুরোটা ওঠারই চেষ্টা করব। এখন লাস্ট পর্যন্ত যদি ওরা না পারে তখন ইয়ে করব, তখন ছেড়ে দেবো। বিহারীনাথ পাহাড়ের খাড়াই বেশ ভালোই ছিল, উঠতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। তবে কিছুটা খাড়াই পেরিয়ে যে দৃশ্যটা চোখে পড়ল সেটা রইল আপনাদের মুঠোফোন বা টিভির স্ক্রিনের সামনে। রয়েছি বিহারীনাথের অনেকটা উপরে, এখনও কিন্তু পুরোটা উঠতে পারিনি। আর এর আগেই আপনারা দেখেছেন যে পাহাড়টা কীরকম খাড়াই। মেনলি শুশুনিয়া এতটা খাড়াই না, কিন্তু শুশুনিয়াতে উঠতে অনেকটা কষ্ট হয়েছে। বাট বিহারীনাথ কিন্তু বেশ খাড়াই, অনেকটা খাড়াই, কিন্তু উঠতে তুলনামূলকভাবে কষ্ট কিন্তু অনেক কম। যার জন্য একটা জিনিস দেখতে পাচ্ছি, শুশুনিয়াতে যেরকম ওঠার পথে প্রচুর জলের দোকান বা কোল্ড ড্রিঙ্কস, শরবত এই টাইপের দোকানগুলো রয়েছে, বাট বিহারীনাথে কিন্তু সেই টাইপের কিচ্ছু নাই। একদম খাড়া একটা পাহাড় রয়েছে, চারিদিকে বন জঙ্গল রয়েছে, মানে একদম বন্য একটা পরিবেশ। যদি কেউ উঠতে পারেন তাহলে কিন্তু বলবো তার বেশ ভালো লাগবে। আর ওঠার পরে খানিকক্ষণ দাঁড়ালেই কিন্তু আপনার যে মানে কষ্টটা না সেটা কিন্তু কমে যাবে। আমরা আসলাম এই রাস্তাটা দিয়ে, আর এই দিকে রাস্তাটা দেখুন, এইখান দিয়ে এই হচ্ছে রাস্তা, এই রাস্তাতে কিন্তু উপরে উঠে যাচ্ছে। মানে খাড়াইটা কিন্তু বেশ অনেকটা। যাদের সাধারণত একটু পাহাড়ে ওঠার অভ্যাস নাই তারা কিন্তু একটু সাবধানে উঠবেন। উঠতে পারবেন না বলছি না, উঠতে পারবেন, বাট একটু সাবধানে উঠবেন, কেননা খাড়াই কিন্তু বেশ এখানে অনেক বেশি। আর মহিলাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসলে না ওই লং স্কার্ট বা শাড়ি এই টাইপের পোশাকগুলো পরে আসবেন না, কেননা তাহলে কিন্তু আপনাদের উঠতে ভালো প্রবলেম হবে। পারলে জিন্স বা মানে ঢিলা ঢালা জিন্সগুলো, যেগুলো এখন এলাস্টিক যে জিন্সগুলো থাকে আর কি, এই টাইপের জিন্স বা ট্র্যাকস্যুট টাইপের জিনিস এইগুলো পরে আসবেন, তাহলে আপনাদের উঠতে সুবিধা হবে। আর অবশ্যই কিন্তু ট্রেকিং শ্যু পরে আসবেন, কখনো ওই হিল তোলা জুতো বা ফ্যান্সি শ্যু এগুলো কিন্তু পরে আসবেন না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট অবশ্যম্ভাবী। প্রচণ্ড খাড়াই, পাথর, প্রচণ্ড স্লিপারি, তাই জন্য যতটা পারবেন সাবধানে ঘুরবেন। ইতিমধ্যে সুদেব আর অরিজিৎ এই খাড়া পাহাড়ের পুরোটা ওঠার সাহস আর দেখালো না, তাই পাহাড়ের অন্তিম চূড়াটুকু উঠলাম আমি আর সৈকত। এই মুহূর্তে রয়েছে বিহারীনাথের মোটামুটি পিকে। বুঝতে পারছি না মেনলি যে পুরোটা পিক কিনা, এখন এটাই আর কি, এটাই পিক কিনা, বাট মনে হচ্ছে মোটামুটি এটাই পিক। আর আপনাদেরকে দেখাই, ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই অবধি কিন্তু একদম খাড়াই রাস্তা, আর ওইটার পর থেকেই না এইখানে রাস্তা দেখুন অনেকটা মানে একদম সমতল টাইপের, আর সেই খাড়াই ভাবটা নাই রাস্তায়। কিছুটা আপনার মানে শুশুনিয়ার একটা আভাস দেবে। আমি মেনলি শুশুনিয়াকে তুলনা করছি, তার কারণ হচ্ছে এরকম ট্রেকিং পাহাড় বলতে কিন্তু আমি শুশুনিয়াতেই উঠেছি। ট্রেকিং ঠিক না, মানে এরকমভাবে খাড়াই পাহাড় বলতে না। সামনেটা আবার কিছুটা খাড়াই রয়েছে, বাট খাড়াইটা না ওরকমই খাড়াই রয়েছে, এটা পুরো পিক নয়। আমি ভেবেছিলাম এটা পুরো পিক, বাট এইটা যে যাচ্ছে না মনে হচ্ছে এইটার পরেই কিন্তু পিক পয়েন্টটা আসছে। আর সুদেব আর অরিজিৎ ওরা দুজন কিন্তু নামতে শুরু করেছে, ওরা আর উঠলো না। আমি আর সৈকতই উঠছি, পুরোটাই ওঠার ইচ্ছা আছে। সৈকত আমার থেকে আগে চলে গেছে, আমি ওই দিকের খাড়াই ওই দিকের রাস্তাটা দেখানোর জন্য আমি একটু পিছনে পড়ে গেছি। যাই হোক, দেখি উপরটা পুরোটা উঠি, পুরো পিকটাই উঠবো। কতটা পিক মানে উঁচুটা কতটা সেটা তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইখানেও না ওই মোটামুটি দুটো পাহাড় রয়েছে, আর আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে প্রথম পাহাড়টার পিক পয়েন্ট, আর এর পরের পাহাড়টার যে পিক পয়েন্টটা সেটা কিন্তু সামনে দেখা যাচ্ছে। এই হচ্ছে আমরা যে পাহাড়টা এতক্ষণ ধরে উঠলাম তার পিক পয়েন্টটা। আর
এইখানে দেখুন একটা ঢালু রাস্তা আছে, সৈকত যাচ্ছে, এই ঢালু রাস্তা, আর ঢালু রাস্তা দিয়ে গিয়ে তারপরে এই হচ্ছে আর একটা পাহাড়, এটা আর একটুখানি মানে বেশি খাড়াই। দেখুন এইটা হচ্ছে ওই পাহাড়টা, না বেশি উঁচু নয় মনে হচ্ছে, এটা হচ্ছে ওই পাহাড়টার পিক পয়েন্ট, মানে বলতে গেলে এটাই মোটামুটি পিক পয়েন্ট। দেখি এটার উপরটা উঠি, তারপরে বুঝতে পারবো যে মানে কতটা, তবে এটা দেখে মনে হচ্ছে খুব একটা উঁচু নয়। এবারে পাহাড় তো একটু এবড়ো খেবড়ো, একটু এদিক ওদিক সেটুকু তো থাকেই, বাট মনে হচ্ছে এটা খুব একটা উঁচু নয়। দেখি উপরে উঠি, পুরোটা পৌঁছে গেছি একদম পিকে। ঠিকই বললাম যে ওইখান থেকে এটা খুব বেশি না, মানে ওই 1308 মিটার, ওটাই কিন্তু বলতে পারেন পিক। ওই অবধি যে চলে এসেছেন সেখান থেকে কিন্তু আর এটুকুনি আমার মনে হয় আসা উচিত। এবার অ্যাকচুয়ালি কিছুই না, পিকে এসে কি কেউ আপনাকে কোনো অ্যাওয়ার্ড দেবে তা না, কিন্তু একটা জায়গায় এসছেন, তার পিকে উঠেছেন, এটা একটা আনন্দ, আর কিছু না। আমরা কিন্তু পিকে পৌঁছে গেছি, সুদেব আর অরিজিৎ যেখান থেকে চলে গেল না, আর একটুখানি আসলেই কিন্তু ওরাও একদম পিকে পৌঁছাতে পারতো। চলুন দেখি সামনে কি আছে। সৈকত চলে গেছে সামনেটা, চলুন দেখি সামনে কি আছে, আপনাদেরকেও দেখাচ্ছি। এইখানটা রাস্তা কিন্তু একদম মানে সমতল। আজকে প্রজাতন্ত্র দিবস, রয়েছে আমাদের জাতীয় পতাকা, হাওয়া দিচ্ছে না সেই কারণে, নয়তো খুব ভালো লাগতো এখানটাতে। এখানে ধুনি জ্বালা ছিল, হয়তো রাত্রিবেলা কেউ ছিল, আমি জানি না সঠিক, বাট এখানে ধুনি জ্বালা ছিল বোঝাই যাচ্ছে। আর এইখানটা দেখুন, এখানে পাথর বাঁধা রয়েছে, সেখানে সিঁদুর ফিঁদুর দেওয়া রয়েছে, গাছ রয়েছে, গাছে এই মানে ঢিল ফিল বাঁধা রয়েছে, হয়তো কেউ কিছু মানত ফানত করেছে সেইগুলোই। পিক পয়েন্টে আসলাম, পিক পয়েন্টে যা যা আছে মোটামুটি আপনাদেরকে দেখালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কেননা সুদেব আর অরিজিৎ তো নেমেই গেছে, আমরা তাড়াতাড়ি করে নামবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার মোবাইলেও না চার্জ খুব কম রয়েছে। অ্যাকচুয়ালি আসার সময় গুগল ম্যাপ ধরে ধরে এসেছি তো, যার জন্য চার্জে দেওয়া হয়নি মোবাইলটা, আমারও খেয়াল ছিল না। তো চার্জটাও কম রয়েছে, মাত্র 9% চার্জ রয়েছে মোবাইলে এই মুহূর্তে। আর ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 2:30। তো তাড়াতাড়ি করে নামবো, নেমে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, কেননা শীতের সময় খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে যায়। আর চাইবো যে যত অন্ধকারে মানে নামার আগে মোটামুটি চেনা রাস্তায় যাতে উঠে যেতে পারি। তো যাই হোক, নামি, নেমে তারপরে একদম গাড়ির কাছে গিয়ে কোথায় কি খাবো তার একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমরা নামছি, এবারে ওখান থেকে বললাম যে আর কোনো ভিডিও করব না, বাট নামতে গিয়ে উপলব্ধি করলাম যে উঠতে যতটা রিস্ক কম না, নামার ক্ষেত্রে কিন্তু রিস্ক ঠিক ততটাই বেশি। আমি জাস্ট পড়তে পড়তে কোনোরকমভাবে বাঁচলাম, প্রচণ্ড খাড়াই তো, রিস্ক কিন্তু প্রচণ্ড বেশি। আর এইবারে একটা ঘটনা বলি, আজকে 26শে জানুয়ারি, তো একদম শীতের মরশুম কিন্তু চলছে, তারপরে দাঁড়িয়ে এই জায়গায় লোক সংখ্যা কিন্তু প্রচণ্ড কম। তো এইখানে একটা অদ্ভুত রকম না শান্ত পরিবেশ বিরাজ করছে। ক্যামেরাতে আপনাদেরকে কতটা দেখাতে পারবো বা কতটা বোঝাতে পারবো আমি জানি না, বাট একবার চারিদিকটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা পরিবেশটা একটুখানি উপভোগ করুন। একদম শান্তশিষ্ট পরিবেশ, মানে কারুর যদি মন প্রচণ্ড অশান্ত থাকে বা প্রচণ্ড ফার্স্টেড থাকে, প্রেমে ছ্যাঁকা খেয়েছে, সংসারে অশান্তি, এরকম যাই হোক না কেন, এই জায়গায় এসে যদি আধা ঘন্টা একটু চুপচাপ বসে না, মন একদম শান্ত হয়ে যাবে। পরিবেশটা একটু উপভোগ করুন। ক্যামেরাতে কতটা এসছে, মানে প্রকৃতির শান্ত পরিবেশটা কতটা এসছে আমি জানি না, বাট যদি কেউ আসেন বিহারীনাথে, এইখানে এসে এইরকম শান্ত শিষ্ট পরিবেশে
একটুখানি সময় কাটাবেন, বুঝতে পারবেন যে প্রকৃতির শান্তি না কতটা শান্তি। আর আমি এই কারণে বলছি না যে মেনলি আমরা আসি হচ্ছে শীতকালে। এবারে আমরা শীতকালে যে সমস্ত পাহাড়ে যাই সেগুলো হচ্ছে সব কিন্তু গম গম করে, প্রচুর পর্যটকের ভিড়ে সব কিন্তু গম গম করে। বাট এখানে পর্যটকের সংখ্যা এত কম যে এইখানে আপনি এই সময়তেও কিন্তু এই শান্তশিষ্ট পরিবেশ কিন্তু উপভোগ করতে পারবেন। এরকম পরিবেশ কিন্তু আমরা শুশুনিয়াতে গিয়েও পেয়েছি। সেখানেও আমরা যেহেতু অন্য রাস্তা দিয়ে উঠেছিলাম সেই কারণে শুশুনিয়াতে গিয়েও আমরা কিন্তু এইরকমই পরিবেশ পেয়েছি, আর এখানেও এরকম পরিবেশ পেলাম। জাস্ট অসাম লাগে কিন্তু এই সমস্ত পরিবেশ। চলুন এবারে নিচে নামবো, একদম নিচে নেমে গিয়ে তারপরে দেখা যায় কোথায় কি খাওয়া দাওয়া করি। অরিজিৎরা ফোন করছে, যাই নিচে নামি। এরপর আরও দুবার পা হড়কে পড়তে পড়তে বেঁচে যখন নিচে নামলাম তখন শুনলাম এইখানে সেরকম কোনো ভালো খাবার হোটেল নেই। তবে সামনেই দেখতে পেলাম বিহারীনাথ মন্দির। খিদেটাকে সাময়িক স্থগিত রেখেই ঘুরে দেখলাম বিহারীনাথ মন্দিরের ভিতরটা। এরপর হঠাৎ করেই ঘটল এক অন্যরকম ঘটনা। সৈকত বলল, অরিন্দমদা, মাত্র 16 কিলোমিটার দূরে বরন্তি, চলো বরন্তিতে গিয়েই আজকের দুপুরের খাবার খাবো। ব্যাস, আর দেরি করলাম না, চটজলদি গাড়ির চাকা গড়ালো বরন্তির উদ্দেশ্যে। এই মুহূর্তে রয়েছি বরন্তি ড্যামে। এইবারে মানে ছেলেদের যখন হুচুক ওঠে না তখন কত কিছু হতে পারে। দেখুন, ছিলাম বিহারীনাথে ভালো খাবার পাইনি বলে হঠাৎ করে সৈকত বললো যে তাহলে বরন্তিতে যাও। বরন্তিতে যাবো, বরন্তিতে গিয়ে ওখানে গিয়ে ভালো খাওয়া দাওয়া হবে, হয়তো ওখানে গিয়ে খাবো। এখান থেকে মাত্র 16 কিলোমিটার, ওখান থেকে চট করে বরন্তিতে চলে আসা হলো। বরন্তিতে আসার কিন্তু কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না। তবে এইখানে এসে এই যে পড়ন্ত বেলায় যে সূর্য ডুবছে আর বরন্তি ড্যামে যে একটা মানে সূর্য ডুবছে সেই একটা যে সিন, মানে বিভৎস লাগছে দেখতে। এই সিনটা আপনারা উপভোগ করুন, আমরা তো দেখলাম, আর পারলে এসে কিন্তু উপভোগ করতে পারেন। এর আগেও কিন্তু আমি বরন্তিতে এসেছিলাম, বরন্তিতে তখন এসে এখান দিয়ে গেছিলাম, কিন্তু তখন বরন্তিতে এরকম মানে এত লোকজনের ভিড় ছিল না। বাট এখন কিন্তু এখানে প্রচুর লোকজনের ভিড় রয়েছে। সেটা তখনই বলেছিল যে সিজনে কিন্তু বরন্তিতে প্রচুর লোকজনের ভিড় থাকে। যাই হোক, এখানে কিন্তু বিশেষ কিছু দেখা নেই, সেই কারণে বরন্তি আমরা প্ল্যানিং করিনি। কারণ আমি জানি যে বরন্তিতে জাস্ট একটা ড্যাম রয়েছে, বরন্তির সঙ্গে যদি গড় পঞ্চকুট করা যায় তাহলে ঠিক আছে। বাট গড় পঞ্চকুটতে এই সময় আর করা সম্ভব না। এখানে এসছি, বরন্তি ড্যামটা দেখলাম, বেশ ভালো লাগলো। যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়ের যে ছটাটা পড়ছে মানে ড্যামের উপরে, সঙ্গে সূর্য অস্ত চলে যাচ্ছে, একদম অসাধারণ লাগলো দৃশ্যটা। যাই হোক, এখানে এবার দেখি খাওয়া দাওয়া কোথায় পাওয়া যায়। খাবার দাবার খেয়ে এইবারে আমরা বাড়ির পথে রওনা হব। বরন্তিতে এসে যেটা বুঝলাম যে এইখানে কিন্তু আপনি দুপুরের খাবারের জন্য মানে ভাত, ডাল, মাছ, মাংস এই টাইপের জিনিস কিন্তু একদমই পাবেন না। বা বিহারীনাথেও কিন্তু সেই রকম ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট নাই। তাই যদি সম্ভব হয় ঘর থেকে খাবার দাবার নিয়ে আসুন। আর যদি মনে হয় যে না, একটা দিন বাইরে বেরাচ্ছি, ঘর থেকে আমরা খাবার দাবার নেব না, আমরা বাইরেই খাবো, তাহলে বলবো এখান থেকে থ্রু একদম মানে বেরিয়ে যান, মেন রোডের উপরে উঠুন। মেন রোডের উপরে কিন্তু আপনারা ভালো ভালো রেস্টুরেন্ট হয়তো পাবেন। যাই হোক, আমরা মেন রোডের উপর যাব, গিয়ে দেখি আমরা কীরকম কী রেস্টুরেন্ট পাই জানি না। বাট বরন্তিতে এসেছিলাম, এখানে প্রচুর মানে রিসর্ট আছে। বাট সেই সমস্ত রিসর্টে কিন্তু এই মুহূর্তে মানে এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 4:39, এই মুহূর্তে কিন্তু সেই সমস্ত রিসর্টে কোনো রকম আপনি কোনো খাবার দাবার পাবেন না। এবারে হয়তো আগে থেকে যদি কোনো রিসর্টের সঙ্গে কথা বলে রাখেন বা খাবারের কথা বলে রাখেন তাহলে কিন্তু খাবার পেতে পারেন। বাট এসে এখন যদি আপনি ফোন করেন তাহলে কিন্তু পাবেন না। প্রচুর রিসর্ট আছে, রিসর্টে আপনি থাকতে পারেন, একটা দিন এখানে থেকে বরন্তি ঘুরে দেখতে পারেন, সেই জন্য ঠিক আছে। আর ওই যে যেটা বললাম, শুধু বরন্তি ঘোরার কোনো কিছু নাই, বরন্তির সঙ্গে আপনি গড় পঞ্চকুট করেন, বিহারীনাথ করুন, আর হচ্ছে জয়চণ্ডী পাহাড় করুন, 3টে করুন, তাহলে আপনার একটা মোটামুটি 2 দিনের ভালো ট্যুর হয়ে যাবে। যাই হোক, এইবার বরন্তি থেকে বেরিয়ে যাব আমরা। এখানে মোটামুটি ঘুগনি, তারপরে আইসক্রিম, এই টাইপের ছোটোখাটো জিনিস, পকুড়ি হ্যাট্টা ব্যাটা এইগুলো রয়েছে। বাট কোনো সেই রকম খাবারের জিনিস কিন্তু নাই। যাই হোক, এবার আমরা বেরিয়ে যাব।
বেরিয়ে মেন রোডে যাব, দেখি ওখানে গিয়ে কীরকম কী খাবার দাবার পাওয়া যায়। কেননা প্রচণ্ড খিদে পেয়েছে, যেটার ঘটনা। সকালে সেই দোকানে মাত্র পুরি খেয়েছি, আর কিছু সেরকমভাবে খাওয়া হয়নি। যাই হোক, বেরাই এখান থেকে, দিয়ে দেখি কোথায় কি খাবার পাওয়া যায়। তবে খাবার খোঁজার জন্য খুব বেশি দূর যেতে হলো না, পাশেই একটা রিসর্টের খোঁজ পেলাম। সেখানে কথা বলায় রিসর্ট কর্তৃপক্ষ বলল তাদেরকে 1 ঘন্টা সময় দিলেই তারা ডাল, ভাত, সবজি আর মাটন বানিয়ে দেবে। আর দেরি না করে খাবার অর্ডার দিয়ে দিলাম। মাটন ভাত পড়েছিল 360 টাকা পার প্লেট। খুঁজতে খুঁজতে আমরা এসে পৌঁছালাম পলাশকুঠি রিসর্টে। আর এইখানে কিন্তু আমরা খাবার পেয়েছি বলতে অ্যাকচুয়ালি পেয়েছি না, এখানে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে ওনারা মানে খাবারটা তৈরি করে বললো যে আধা ঘন্টা 40 মিনিট বসুন, আপনারা খাবার যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে দিচ্ছি। আর এইখানে যে রুম রেন্ট না, সেটা মোটামুটি ওই 2500 থেকে 3000 এর মধ্যে রুম রেন্টগুলো ভ্যারি করছে। রিসর্টটা না খুব সুন্দরভাবে সাজানো। যদি আপনি আপনার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে, মানে কাপেল নিয়ে, বিবাহিত কাপেল যদি আসেন 3-4 জন বন্ধু তাদের মানে ওয়াইফকে নিয়ে, তাহলে কিন্তু এই রিসর্টটা পুরোটা বুক করলে আপনারা কিন্তু একটা খুব সুন্দর সন্ধ্যা কাটাতে পারবেন। রিসর্টটা না এত সুন্দরভাবে সাজানো, ফুলের বাগান দিয়ে, বিভিন্ন ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো, জাস্ট দেখে ফাটাফাটি লাগছে। আচ্ছা বলে দিই, এখানে আমাদের যে থালি, যেখানে মাটন থালি বললো, সেই মাটন থালির দাম হচ্ছে 360 টাকা করে। 4 পিস মাটন থাকবে। আর কি কি থাকবে আমরা এই মুহূর্তে জানি না, থালিটা আসুক তারপরেই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো যে কী কী থাকছে আর তার টেস্টটাই বা কীরকম। আলাদা করে আজকে কোনো ফুড ব্লগিংয়ের ভিডিও বানাবো না, কেননা এমনিতেই সবাই না একটুখানি টায়ার্ড হয়ে পড়েছে, আবার অনেকটা রাস্তা যেতে হবে, অন্ধকার নেমেই যাচ্ছে। ভেবেছিলাম যে অন্ধকার নামার আগে এখান থেকে বেরিয়ে যাব, বাট সেটা হবে না, অন্ধকার নেমেই যাবে। তো যাই হোক, আপনারা রিসর্টটা একটু ঘুরে দেখতে থাকুন, ততক্ষণ আমাদের থালিটা রেডি হোক। অবশেষে আমাদের টেবিলে আসলো আমাদের দুপুরের খাবার। তবে সেদিন দুপুরের খাবার খাওয়া হয়েছিল বিকেল 5টায়। পেটে অসহ্য খিদে আর ডাল, ভাত, তরি তরকারি গরম থাকায় খাবারটা বেশ ভালোই লেগেছিল। শেষ করলাম আমাদের খাওয়া দাওয়া, একই সঙ্গে শেষ করলাম আমাদের আজকের এই ভিডিও। একই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরেছিলাম বিহারীনাথ আর বরন্তী, দুটো স্পট ঘোরার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, সময় হয়ে গেছে এখন প্রায় 6:18, এরপরে সৈকতেরও ডিউটি রয়েছে। আর একদম সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে পুরো। বেরিয়ে যাব এখান থেকে, টান বেরিয়ে বাড়ি যাব। টাটা, আজকের ভিডিও শেষ করছি এখানে। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো এইরকমই ভিডিওতে। আর এই রাত্রিবেলা না রিসর্টটা একদম সেজে উঠেছে লাইটে।